আচ্ছা, আমি এখানে দেখো স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিংটা আজকে বোঝাবো। আমি রক্তিম যে কাজটা করেছে সেই কাজটা একটুখানি বলছি যে বেসিক্যালি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং পারফর্ম করা হয় দুটো বা তার বেশি আনঅবজার্ভড ভ্যারিয়েবলস এর মধ্যে কি রিলেশনশিপ আছে সেটা জানার জন্য। ঠিক আছে, সেটা পজিটিভ রিলেশনশিপ হতে পারে, নেগেটিভ রিলেশনশিপ হতে পারে, স্ট্রং পজিটিভ রিলেশনশিপ হতে পারে, নেগেটিভ স্ট্রং নেগেটিভ রিলেশনশিপ হতে পারে। মানে রিলেশনশিপটা স্ট্রংও হতে পারে, উইকও হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং বেসিক্যালি, এটা আগেই বলেছি যে এটা একটা, আমরা যেরকম রিগ্রেশন অ্যানালাইসিস করি এটাও কাইন্ড অফ রিগ্রেশন অ্যানালাইসিস। কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা নর্মাল রিগ্রেশনের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল গুলো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এগুলো হচ্ছে অবজার্ভ ভ্যারিয়েবল, মানে এগুলো ডাইরেক্ট আমরা ডেটা কালেক্ট করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমরা আনঅবজার্ভ ভ্যারিয়েবল গুলোর রিলেশনশিপ বের করছি, সেই জন্য আনঅবজার্ভ ভ্যারিয়েবল গুলোর আন্ডারে অনেকগুলো অবজার্ভ ভ্যারিয়েবল আছে বা ম্যানিফেস্ট ভ্যারিয়েবল আছে। সেই ভ্যারিয়েবল গুলোর ডেটা কালেক্ট করে আমরা আনঅবজার্ভ ভ্যারিয়েবল গুলো বা লেটেন্ট ভ্যারিয়েবল গুলোর রিলেশনশিপ আমরা খুঁজে বার করছি। ঠিক আছে, তো এখানে দেখো যে এই আনঅবজার্ভড ভ্যারিয়েবল বা লেটেন্ট ভ্যারিয়েবল গুলো, এখানে চারটে লেটেন্ট ভ্যারিয়েবল আছে এবং সেগুলোকে গোল দিয়ে সার্কেল করে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, আর যেগুলো এই গোলের আন্ডারে যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলো হচ্ছে ম্যানিফেস্ট ভ্যারিয়েবল বা অবজার্ভ ভ্যারিয়েবল। এগুলোই হচ্ছে কোশ্চেনারের কোশ্চেন যেগুলো ডেটা আমরা কালেক্ট করেছি, এবং এই ভ্যারিয়েবল গুলোর হচ্ছে ম্যানিফেস্ট ভ্যারিয়েবল বলে, অবজার্ভ ভ্যারিয়েবল, এগুলোর আমরা ডেটা ডেটা কালেক্ট করতে পারি। এবং দেখো এখানে এই ভ্যারিয়েবলের আন্ডারে ছটা ভ্যারিয়েবল আছে, এটার আন্ডারে পাঁচটা আছে, এরকম এটার আন্ডারে তিনটে আছে, এটার আন্ডারে পাঁচটা আছে, এরকম ভ্যারিয়েবল গুলো এখানে আছে। ঠিক আছে, এবার আমাদের যেটা এখানে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং পারফর্ম করতে গেলে যেটা দরকার, যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে কি কি স্টেপসে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল পারফর্ম করা হয়। ঠিক আছে, সেই স্টেপস গুলো আমরা দেখব। তো প্রথমে আমাদের যেটা দরকার, আমি অন্য স্লাইড দেখাচ্ছি। প্রথমে আমাদের দেখতে হবে যে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এর যে স্যাম্পল সাইজ, সেই স্যাম্পল সাইজটা অ্যাডিকুয়েট কিনা। ঠিক আছে, আমরা প্রথমে অ্যাকচুয়ালি এখানে পারফর্ম করব এই প্রিরিকুইজিটস কিছু আছে সেইগুলোকে দেখব। সেটা হচ্ছে একটা কেএমও টেস্ট, একটা বার্টলেটস টেস্ট অফ স্পেরিসিটি। কেএমও টেস্ট মানে হচ্ছে যে আহ, আমার যে স্যাম্পল সাইজ আছে সেই স্যাম্পল সাইজটা অ্যাডিকুয়েট কিনা সেটা দেখার জন্য আমরা কেএমও টেস্টটা পারফর্ম করব। ঠিক আছে, এবার দেখো কেএমও টেস্টের ভ্যালু যত একের কাছাকাছি হবে তত, তার মানে হচ্ছে তত বেশি স্যাম্পলটা অ্যাকিউরেট। আর যত স্যাম্পল সাইজ অ্যাকিউরেট আর যত জিরোর কাছাকাছি হবে তত সেটা স্যাম্পল সাইজটা তত ইনঅ্যাকিউরেট হবে। ঠিক আছে, তো কেএমওর ভ্যালু 0.6 এর বেশি অবশ্যই হওয়া দরকার। তো আমরা এখানে রেজাল্টে দেখো পাচ্ছি যে কেএমওর ভ্যালু হচ্ছে প্রত্যেকটা কনস্ট্রাক্টের ক্ষেত্রে, এই এই গোলগুলোকে বলা হয় কনস্ট্রাক্ট অ্যাকচুয়ালি। মানে আমাদের যে এসপিএসএস বা স্মার্ট পিএলএস যে সফটওয়্যার দুটো আমরা পারফর্ম করব, সেই সফটওয়্যারের পরিভাষায় এই গোলগুলোকে বলা হয় লেটেন্ট ভ্যারিয়েবল বা আনঅবজার্ভ ভ্যারিয়েবল গুলোকে বলা হয় কনস্ট্রাক্ট। আর এই ম্যানিফেস্ট ভ্যারিয়েবল বা
অবজার্ভড ভ্যারিয়েবল যেগুলো, সেই ভ্যারিয়েবল গুলোকে বলা হয়, অবজার্ভ ভ্যারিয়েবল গুলোকে বলা হয় আইটেম, আর আনঅবজার্ভ ভ্যারিয়েবল গুলোকে বলা হয় কনস্ট্রাক্ট। গোলগুলো হচ্ছে কনস্ট্রাক্ট, আর এই রেক্টাঙ্গুলার শেপ যেগুলো সেগুলো হচ্ছে আইটেম। তাহলে দেখো তুমি এখানে এই সমস্ত কনস্ট্রাক্ট গুলোর ভ্যালু, এগুলো কিন্তু 0.6 এর ওপরে আছে। তার মানে বলতে পারি আমরা আমাদের যে স্যাম্পল সাইজ আমরা নিয়েছি সেটা অ্যাডিকুয়েট। ঠিক আছে, এবার হচ্ছে বিটিএস, বার্টলেটস টেস্ট অফ স্ফেরিসিটি, এটা দেখব। কাই স্কোয়ারের ভ্যালু কত এলো সেটা বিবেচ্য বিষয় নয়, আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে কাই স্কোয়ারের করসপন্ডিং যে পি ভ্যালু যেগুলো দেওয়া আছে, এই পি ভ্যালু যেগুলো দেওয়া রয়েছে এইগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা এটা দেখা। ঠিক আছে, তাহলে এইগুলো সবই আমরা দেখতে পাচ্ছি যে বার্টলেস টেস্ট অফ স্পেরিসিটি টেস্ট করে যে পি ভ্যালুগুলো সমস্তই আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট পাওয়া গেছে। ঠিক আছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে বিটিএস টেস্ট বা বার্টলেটস টেস্ট অফ স্পেরিসিটি আমরা এজন্য করি কারণ এটা আমাদের বলে যে আমরা যে ম্যাট্রিক্সটা আমাদের, এই যে যে ম্যাট্রিক্স গুলো আছে এসি রিলেটেড বা এফপি এসওপি বা এসএসপি, এই কনস্ট্রাক্ট গুলোর যে ম্যাট্রিক্স, অর্থাৎ এই কনস্ট্রাক্ট গুলোর আন্ডারে যে আইটেম গুলো আছে সেই আইটেম গুলো দিয়ে তো আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। এই দোজ ম্যাট্রিক্সেস আর নট আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে অত বুঝতে সুবিধা হবে। দেখো, আহ, এখানে এখানে দেখো, এখানটা দেখো, এইখানে দেখো, দাঁড়াও তো একটু। দেখো এখানে এই যে ধরো এসওপি, এসওপির এটাকে বিভিন্ন আইটেম গুলো নিয়ে আমি তো একটা ম্যাট্রিক্স ফর্ম করতে পারি। এবার এই ধরনের একটা ম্যাট্রিক্স ফর্ম হলে, যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন কি হবে, এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো সেগুলো সব ওয়ান হবে, এবং অফ ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে সেগুলো জিরো হবে। এর মানে হচ্ছে যে এই আইটেম গুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে আইটেম গুলোর মধ্যে যদি পারস্পরিক কোনো সম্পর্ক না থাকে, তাহলে আমি কিন্তু কোনো কনস্ট্রাক্ট ফর্ম করতে পারবো না। ঠিক আছে, যদি ধরা যাক, ধরো একটা বাবার অনেকগুলো ছেলে আছে, তো সেই ছেলেগুলোর মধ্যে সিমিলারিটি থাকলে তবেই তো আমরা বাবাকে ফর্ম করতে পারবো, আদারওয়াইজ ফর্ম করতে পারবো না। তো তাদের মধ্যে যদি কোনো রিলেশনশিপ না থাকে তার মানে বোঝাই যাচ্ছে যে সে কোনো বাবা ফর্ম হবে না। সেইটাই এখানে বোঝানো হচ্ছে যে আমাদের কিন্তু এক্ষেত্রে, মানে যেটা আমি বোঝাতে চাইছি যে আমাদের এই বার্টলেটস টেস্ট অফ স্পেরিসিটি যদি সিগনিফিকেন্ট না হয়, তাহলে কিন্তু আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং পারফর্ম করতে পারবো না। তার কারণ হচ্ছে এর মানে বোঝাবে যে আমরা কোনো কনস্ট্রাক্ট, অনেকগুলো আইটেম মিলিয়ে আমরা একটা কনস্ট্রাক্ট ফর্ম করতে পারছি না। তো সেই জন্য আমাদের বার্টলেটস টেস্ট অফ স্পেরিসিটি এটা করা দরকার। এটা হচ্ছে প্রথম ধাপ, 1 নম্বর ধাপ। ঠিক আছে, এসিএম পারফর্ম করা। এবার আমরা চলে আসি এসিএম পারফর্ম করার দ্বিতীয় ধাপের মধ্যে। এসিএম পারফর্ম করার যে দ্বিতীয় ধাপ,
সেটা হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস কন্ডাক্ট করা। ঠিক আছে, তো সাধারণত এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস পারফর্ম করা হয় এবং কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস পারফর্ম করা হয়। আমরা এখানে কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস পারফর্ম করছি। কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস পারফর্ম করছি, করার মানে হচ্ছে করছি এই কারণের জন্য, তার কারণ আমরা প্রথমে লিটারেচার রিভিউ করে আমরা অলরেডি আইটেম আর কোন কনস্ট্রাক্টের আন্ডারে কি কি আইটেম আছে সেটা বের করে ফেলেছি। এবার আমরা ভ্যালিডেট করতে চাইছি যে সত্যি সেই আইটেমগুলো সেই কনস্ট্রাক্টরের আন্ডারে আছে কিনা সেটা কনফার্ম করতে চাইছি, সেই জন্য এটাকে বলা হয় কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। ঠিক আছে, তো কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথমেই যেটা দেখতে হবে, এখানে আইগেন ভ্যালু আর কিউমুলেটিভ পার্সেন্টেজ এটাও দেখাতে পারে কেউ, আবার কেউ অ্যাভারেজ ভ্যারিয়েন্স এক্সট্রাক্টেড এটাও দেখাতে পারে। বেসিক্যালি এই দুটো জিনিসই হচ্ছে একই জিনিস। ঠিক আছে, বেসিক্যালি এই দুটো জিনিসই একই জিনিস। এইখানে কিউমুলেটিভ এটা 50% হবে। ঠিক আছে, কারণ বেসিক্যালি দুটো জিনিস একই জিনিস। ঠিক আছে, এবার এখানে আইগেন ভ্যালু যাই আসুক না কেন আমাদের দেখতে হবে কিউমুলেটিভ পার্সেন্টেজ বা অথবা অ্যাভারেজ ভ্যারিয়েন্স এক্সট্রাক্টর দেখা দিতে পারে, দুটো একই। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যালুগুলো মোটামুটি সেম এসছে, ভ্যালুগুলো প্রায় সেম এসছে, মানে কারণ দুটো জিনিসই এক। এর ভ্যালু 50%-এর ওপরে বা 0.5 এর ওপরে হওয়া দরকার, সেটা এগুলো সব কনস্ট্রাক্টের ক্ষেত্রে আমরা দেখছি 0.5 এর ওপরে আছে। এরপর আমরা কম্পোজিট রিলায়েবিলিটি এর ভ্যালুগুলো দেখতে চাই, এগুলো 0.6 এর ওপরে থাকা দরকার। এগুলো সব ভ্যালু 0.6 এর ওপরে আছে, সুতরাং কনভার্জেন্ট ভ্যালিডিটি স্যাটিসফাই করছে। ক্রনবাচ সালফার ভ্যালু দরকার 0.7 এর ওপরে, এই সমস্ত ভ্যালুগুলো 0.7 এর ওপরে আছে। অ্যান্টি ইমেজ কোরিলেশনের ভ্যালু 0.6 এর ওপরে হওয়া দরকার, এখানে সমস্ত ভ্যালুগুলো অ্যান্টি ইমেজ কোরিলেশন 0.6 এর ওপরে আছে। এবং অ্যান্টি ইমেজ অনেক সময় অনেকে খুঁজে বের করতে পারে না, তাদের জন্য দেখিয়ে দিই যে অ্যান্টি ইমেজ অ্যাকচুয়ালি কিভাবে খুঁজে বের করতে হয়। এই যে আমি যে এসপিএসএস এর যে ডকুমেন্টটা শেয়ার করেছিলাম, এই এসপিএসএস এর ডকুমেন্টটার মধ্যে, ঠিক আছে, এই যে এখানে দেখো, আহ, এখানে এই যে এখানে অ্যান্টি ইমেজ ম্যাট্রিক্সেস গুলো, এই যে এ এ বলে তলায় লেখা আছে, এইগুলো হচ্ছে অ্যান্টি ইমেজ কোরিলেশন। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসি যে, এবার বলি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি ইন্ডিকেট করে বা কনভার্জেন্ট ভ্যালিডিটি মানে কি। খুব সহজ কথায় বলতে গেলে কনভার্জেন্ট ভ্যালিডিটি মানে হচ্ছে যে বিভিন্ন আইটেম সেটা একটা কনস্ট্রাক্টে মার্চ করছে, এটাই হচ্ছে কনভার্জেন্ট ভ্যালিডিটি। মানে আমি যদি ছবিটার দিকে তাকাই, এই যে এখানে এসওপির আন্ডারে 6টা আইটেম আছে বা ইন্ডিকেটর আছে, এই 6টা ইন্ডিকেটরই যে এসওপি তে মার্চ করছে বা কনভার্জ করছে, এটা প্রমাণ করার জন্য আমার কনভার্জেন্ট ভ্যালিডিটি টেস্ট করতে হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখো এই আইগেন অ্যাভারেজ ভ্যারিয়েন্স এক্সট্রাক্টেড বা কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে হচ্ছে, এখানে কিউমুলেটিভ পার্সেন্টেজ 70, ধরা যাক 71.1 আছে এফপি এর ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই FP1, FP2 এবং FP3, এই তিনটে আইটেম, এরা এদের মধ্যে 71% কমন ভ্যারিয়েন্স আছে। ঠিক আছে, 71% কমন ভ্যারিয়েন্স সেটা এফপি তে মার্চ করছে, বা এদের মধ্যে FP1, FP2 এবং FP3 এর মধ্যে সিম্পলি স্পিকিং 71% কমন ভ্যারিয়েন্স যে আছে সেইটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, যে এটা FP1 মানে আমার এই যে এফপি কনস্ট্রাক্ট আছে, এই এফপি কনস্ট্রাক্টটা আমার FP1, FP2 এবং FP3 আইটেমের যে কমন ভ্যারিয়েন্স আছে সেটাকে এই মানে 71% এদের কমন ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স যেটা আছে সেটাকে এক্সপ্লেন করতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে
এটার মানে, ঠিক আছে। সিমিলারলি অন্যগুলো সেরকম হবে। এবার আর একটা আছে যে এবার কম্পোজিট রিলায়েবিলিটি আর ক্রনবাচ আলফা। কম্পোজিট রিলায়েবিলিটি আর ক্রনবাচ আলফা দুটোই এই সমস্ত আইটেমগুলো রিলায়েবিলিটি টেস্ট করে, যে এই যে এখানে ধরো FP1 FP2 FP3 আছে, এরা কতটা রিলায়েবল উইথ রেসপেক্ট টু FP, ঠিক আছে, এটাকে এরা টেস্ট করে। কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যে কম্পোজিট রিলায়েবিলিটি আর ক্রনবাচ আলফার মধ্যে, ঠিক আছে। এই সূক্ষ্ম পার্থক্যটা হচ্ছে যে ক্রনবাচ আলফা এই FP1 FP2 FP3 যে তিনটে কোশ্চেন আছে, এটাকে তিনটেকেই সেম ওয়েটেজ দেয়। কিন্তু এফ এই কম্পোজিট রিলায়েবিলিটি ফ্যাক্টর লোডিং এর মাধ্যমে এই FP1 FP2 FP3 কে আলাদা আলাদা ওয়েটেজ দিতে পারে, ঠিক আছে। বেসিক্যালি দেখা হয় যে এদের মধ্যে এরা কতটা কনসিস্টেন্ট উইথ রেসপেক্ট টু FP, ঠিক আছে। মানে ধরো তুমি কোনো একটা জিনিস মেজার করছো, ধরো একটা হাইট মেজার করছো, সেই হাইটকে তুমি যদি একটা একটা ভালো স্কেল দিয়ে মেজার করছো, তুমি একটা ভাঙাচোরা স্কেল দিয়ে মেজার করছো, আর একটা তুমি তোমার একটা দড়ি মতন জিনিস দিয়ে নরম কিছু দিয়ে মেজার করছো ধরো, তাহলে তুমি কিন্তু সেটার ইনকনসিস্টেন্ট হবে, তুমি কিন্তু তিনটে জিনিসে ভালো পরিমাপ পাবে না, মানে তিনটে জিনিসে কিন্তু একই ধরনের পরিমাপ পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্সির উদাহরণ। কিন্তু কনসিস্টেন্ট মানে হচ্ছে যে তারা সেম জিনিসকে পরিমাপ করবে, যখন এই তিনটে আইটেমই সেম জিনিস, সেম কিছুকে, সেম কোনো জিনিসকে মেজার করছে কতটা, সেই যে কনসিস্টেন্সি, যে একই জিনিসকে তারা মেজার করছে, সেটাকেই বোঝানো হয় অ্যাকচুয়ালি ক্রনবাচ আলফা। সেই রিলায়েবিলিটিটা মেজার করা হয় ক্রনবাচ আলফা বা তোমার কম্পোজিট রিলায়েবিলিটি দিয়ে, দুটো দিয়েই সেটা করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার আসি থার্ড স্টেজের কথা, এটা হচ্ছে তোমার ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি, ঠিক আছে। ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি তে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্রস লোডিং অ্যান্ড ফর্নেল লার্কার ক্রাইটেরিয়া। এখানে দেখো অনেকগুলো আমরা বোল্ড জিনিস দিয়ে উল্লেখ করেছি। বোল্ড দেখো, যে বোল্ড ভ্যালুগুলো অন্য যে রো এর ভ্যালুগুলোর থেকে বেশি আছে, অন্য আইটেমগুলোর থেকে বেশি আছে। এখানেও তাই ফর্নেল লার্কার ক্রাইটেরিয়াতে দেখতে পাচ্ছি যে আমাদের আহ, এটা ঠিক হয়নি, এটা বোল্ড হবে না, এটা ঠিক হয়নি, এটা বোল্ড হবে না, এইটা বোল্ড হবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে, এই ডায়াগোনাল, এটা এইটা বোধহয় ভুল লেখা হয়েছে, কারণ এখানে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে, সেই ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবসময় অফ ডায়াগোনাল এলিমেন্টের থেকে বেশি হবে, ঠিক আছে। এইটা ঠিকঠাক ভাবে লেখা হয়নি, ঠিক আছে, এইটা ঠিকঠাক ভাবে লেখা হয়নি, এটাকে ঠিক আছে, কারেকশন করতে হবে। কারণ এখানে যে ঠিক আছে। ডায়াগোনাল এলিমেন্ট আছে, এই ডায়াগোনাল, এটা সম্ভবত এখানে যাবে SOP, এটা ঠিক হয়নি, এটা ঠিক করতে হবে, ঠিক আছে। কারণ এখানে ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে, সেই ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবসময় অফ ডায়াগোনাল এলিমেন্ট থেকে বেশি হবে, এইটা ফর্নাল লার্কার ক্রাইটেরিয়াতে দেখানো হচ্ছে, ঠিক আছে। আর ক্রস লোডিংসে তো আগেই বললাম। এবার ঘটনা হচ্ছে ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি ব্যাপারটা কি। ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি ব্যাপারটা হচ্ছে যে এটা বোঝাচ্ছে, এটা ডিসক্রিমিনেট করছে বিভিন্ন আইটেমের মধ্যে এবং তাদের সাথে যে কনস্ট্রাক্টেড রিলেশনশিপ আছে সেটার মধ্যে, ঠিক আছে। এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই যে আইটেমগুলো আছে, ধরা যাক SOP, এরা SOP এর সাথেই সব থেকে বেশি লোডেড, অন্য কনস্ট্রাক্টের সাথে বেশি লোডেড নয়, সেইটা প্রমাণিত হচ্ছে, সেই ডিসক্রিমিনেশনটা করা হচ্ছে এখানটা, ভ্যালিডেটেড হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি চেক করছি আমরা, ঠিক আছে। এইটা হচ্ছে থার্ড স্টেজ। এটা সবগুলোর ক্ষেত্রে, সবগুলো কনস্ট্রাক্টের ক্ষেত্রে এগুলো করা হয়। আর ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে পাথ
অ্যানালাইসিস করি, মানে আমরা এখানে যদি এই অ্যালগোরিদমটা রান করি, মানে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলটা যদি ইকুয়েশনটা আমরা রান করি সফটওয়্যারে, তাহলে আমরা দেখতে পাবো এই যে লোডিং গুলো, এই লোডিং গুলো, কোএফিসিয়েন্ট গুলো, এগুলো আমার সব ভ্যালুগুলো বেরোলো। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্থ স্টেপ। ফিফথ স্টেজে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা বুটস্ট্র্যাপিং আমরা পারফর্ম করি। এখানে বুটস্ট্র্যাপিংটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মানে বুটস্ট্র্যাপিংটা করা হয়নি, কিন্তু বুটস্ট্র্যাপিংটা এখানে করা দরকার। বুটস্ট্র্যাপিং বুটস্ট্র্যাপিং সরি, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপিং। এর আগে তাহলে এইটা হচ্ছে স্ট্রাকচারাল মডেল আগেরটা, আর তারপরে এটা হচ্ছে বুটস্ট্র্যাপিং অফ থাউজেন্ড সাব স্যাম্পলস। বুটস্ট্র্যাপিং আমরা এজন্য পারফর্ম করি কারণ আমরা যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টের রিলায়েবিলিটিটা কতটা, ঠিক আছে, সেইটা মেজার করার জন্য আমরা বুটস্ট্র্যাপিংটা করি। বুটস্ট্র্যাপিং করার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে স্যাম্পল রয়েছে, ধরো 200-250টার মতন স্যাম্পল রয়েছে, সেই স্যাম্পল থেকে র্যান্ডামলি আমি যে কোনো এক একটা অবজারভেশনকে ড্র করব, টানবো, তারপর আবার সেই অবজারভেশনটাকে ফিরিয়ে দেবো। এইভাবে আমি 1000টা র্যান্ডামলি আমি যে কোনো ওই আমার যে 250টা স্যাম্পল রয়েছে সেখান থেকে আমি 1000খানা অবজারভেশন নেব, নিয়ে একটা আমি ডেটা সেট তৈরি করব সেই বুটস্ট্র্যাপিং এর জন্য। এইটা অটোমেটিক্যালি সফটওয়্যার এই কাজটা করে দেয়। এবং সেই কারণের জন্য বুটস্ট্র্যাপিং এর রেজাল্ট কিন্তু আমি যখনই আমি স্মার্ট পিএলএস দিয়ে পারফর্ম করব, একবার বুটস্ট্র্যাপিং এর রেজাল্ট এক এক রকম আসতে পারে, একই ভ্যালু সবসময় দেবে না। এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এই ভ্যালুগুলো বেসিক্যালি টি স্ট্যাটিস্টিক দেওয়া রয়েছে, এবং এই টি স্ট্যাটিস্টিকের করসপন্ডিং যে পি ভ্যালুগুলো সেইগুলো এখানে দেওয়া রয়েছে। আমি যেহেতু 95% কনফিডেন্স লেভেলে করেছি, সেগুলো যেই জন্য 0.05 এর ওপরে যেগুলো সেগুলো লাল কালি দিয়ে দিয়েছে, তার মানে সেই পাথগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নয়। আর যেগুলো আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট সেইগুলো গ্রিন কালি দিয়ে আমার মেনশন করা আছে, কারণ এখানে পি ভ্যালু ইজ লেস দ্যান 0.05। ঠিক আছে, এখানে আমি বুটস্ট্র্যাপিংটা করলাম, এই কারণে আমরা বুটস্ট্র্যাপিংটা করলাম কারণ আমরা এখানে বেসিক্যালি স্যাম্পলিং স্যাম্পল নিয়ে ডিল করছি, উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট পপুলেশন। ঠিক আছে, সেই জন্য আমরা যে স্যাম্পলটা আমরা করলাম, সে এই যে আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেল করে আমাদের যে এই ভ্যালুগুলো এলো, এই যে আমাদের লোডিং স্কোর গুলো এলো, বিভিন্ন কনস্ট্রাক্টের মধ্যে রিলেশনশিপের যে স্কোর গুলো এলো, মনে রাখতে হবে যে আমরা যদি আহ, মানে আমরা যদি এগুলোকে চেঞ্জ করে দিই, আমরা যদি এই 250টার জায়গায় আরো বেশি স্যাম্পল নিই বা অন্য ধরনের 250টা স্যাম্পল নিই অন্য, তাহলে কিন্তু আমাদের এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আলাদা আসবে। ঠিক আছে, তাহলে এটা রোবাস্টনেস কতটা আছে বা এর রিলায়েবিলিটি কত আছে সেইটা আমাদের মেজার করতে হবে, এবং সেইটা মেজার করার জন্যই আমরা বুটস্ট্র্যাপিংটা পারফর্ম করি। এবং বুটস্ট্র্যাপিংটা পারফর্ম করে আমরা একটা টেস্ট মানে টি টেস্ট পারফর্ম করি। টি টেস্ট পারফর্ম করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা তার যে সেই রিলায়েবিলিটিটা সেটা কতটা আছে। ঠিক আছে, সেইটা আমরা পারফর্ম করি এবং সেটাই এখানে করে দেখানো হয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার ফাইনাল স্টেজ। ঠিক আছে, যেখানে আমি অ্যানালাইসিস করে যেখানে আমি দেখবো যে কোনটা আমার কোনগুলো আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট এসছে সেখানে, এবং কোনগুলো কোন রিলেশনশিপ গুলো পজিটিভ এসছে কোনগুলো নেগেটিভ এসছে সেইগুলো আমরা দেখবো। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এর ক্ষেত্রে আমরা যে ডাইরেক্ট এফেক্ট যেগুলো সেগুলো ছাড়াও আমরা কিন্তু বিভিন্ন মডারেশন এফেক্ট বা মিডিয়েশন এফেক্টকে কনসিডার করতে পারি অনেক সময় মডেলের মধ্যে। এখানে কোনো মডারেশন এফেক্ট নেই, কিন্তু এখানে মিডিয়েশন এফেক্ট আছে। মিডিয়েশন এফেক্ট মানে হচ্ছে যেমন এসওপি ডাইরেক্টলি এফপি কে এফেক্ট করছে কিনা সেটা আমরা দেখছি হাইপোথিসিস টেস্টিং করে। আবার এসওপি এফপি কে এফেক্ট করছে কিনা থ্রু এসি মিডিয়েটার, সেটাও আমরা দেখছি। ঠিক একইভাবে এসএসসিপি এফপি কে কতটা এফেক্ট করছে কিভাবে, বা এসি এফপি কে কিভাবে এফেক্ট করছে সেটা দেখছি। আবার এসএসসিপি এফপি কে থ্রু এসি মিডিয়েটার কিভাবে এফেক্ট করছে সেটাও আমরা দেখছি। ঠিক আছে,
তো এখানে যদি আমরা দেখতে পারি যে এই ধরা যাক আমি এই দুটো এইটা নিয়ে কাজ করছি, এই পাথটা আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আছে, এইটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আছে, এটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো যে এটা তিনটে যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট থাকে তাহলে আমরা বলবো পার্শিয়াল মিডিয়েশন বলবো। ঠিক আছে, কারণ তার কারণ হচ্ছে মিডিয়েশনের ফলে আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট পাচ্ছি, কিন্তু একে এমনি ডাইরেক্টলি একে স্ট্যাটিস্টিক্যালি এই দুটো রিলেশনশিপ সিগনিফিকেন্ট, একে এফেক্ট করছে, ডাইরেক্টলিও এফেক্ট করছে এবং ইনডাইরেক্টলিও এফেক্ট করছে। সুতরাং এটা হচ্ছে পার্শিয়াল মিডিয়েশন। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে ডাইরেক্টলি এফেক্ট করছে না কিন্তু ইনডাইরেক্টলি এফেক্ট করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে ফুল মিডিয়েশন, কারণ মিডিয়েশনের সেক্ষেত্রে একটা গভীর প্রভাব আছে। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে অ্যানালাইসিস করে যে এক্ষেত্রে কিন্তু আহ, আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি যে ফুল মিডিয়েশন হয়েছে। কারণ আমরা দেখতে পেরেছি যে এই পাথগুলো, সমস্ত পাথগুলোই আমরা সিগনিফিকেন্ট দেখতে পেয়েছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এসএসসিপি এফপি কে যে অ্যাফেক্ট করছে এইটা ইনসিগনিফিকেন্ট, আবার উল্টো দিকে এসওপি যে এফপি কে ডাইরেক্টলি যে এফেক্ট করার যে পাথটা সেটাও কিন্তু আমরা ইনসিগনিফিকেন্ট দেখতে পাচ্ছি। এখানে দেখো এসওপি অ্যান্ড এফপি এর যে রিলেশনশিপ, এসওপি অ্যান্ড এফপি, সেটা কিন্তু ইনসিগনিফিকেন্ট দেখাচ্ছে। আবার একইভাবে এসএসসিপি এফপি কে করছে, এটাও কিন্তু এসএসসিপি এফপি কে ইনসিগনিফিকেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, এসএসসিপি এফপি কে ইনসিগনিফিকেন্ট দেখাচ্ছে, এসওপি এফপি কে ইনসিগনিফিকেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি যে দুটো ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে টোটাল 7টা হাইপোথিসিস ছিল, তার মধ্যে 5টা ডাইরেক্ট রিলেশন ছিল, দুটো মিডিয়েশন এফেক্ট ছিল। দুটো মিডিয়েশনই আমরা বলতে পারি ফুল মিডিয়েশন, কারণ ডাইরেক্টলি এফেক্ট করছে না কিন্তু ইনডাইরেক্টলি এফেক্ট করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার আলটিমেটলি এটাই আমার রেজাল্টে বেরিয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে জিনিসটা করতে হবে। এইটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি দেখো এখানে, দেখো প্রত্যেকটা এই যে এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো তাদের অফ ডায়াগোনাল এলিমেন্টস এর থেকে কিন্তু বেশি ভ্যালু। ঠিক আছে, হাইয়েস্ট ভ্যালু কিন্তু এইগুলো, এখানে ও এখানে এগুলোকে বোল্ড করেছে, এগুলো বোল্ড হবে না, বোল্ড হবে শুধু এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো বোল্ড হবে, এটা একটু ঠিক করতে হবে। বোল্ড এগুলো অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলো বোল্ড হবে না, যেটার ভ্যালু বড় সেটা বোল্ড হবে, যেটার ভ্যালু, যেগুলোর ভ্যালু কম সেগুলো বোল্ড হবে না। ঠিক আছে, অভিজিৎ এটাকে কারেক্ট করবে। ওকে স্যার। ঠিক ওকে আছে, তো এটাই হচ্ছে ফর্নাল লার্কার ক্রাইটেরিয়া। হ্যাঁ এটাই স্যার। যদি এই ভ্যালুগুলো বড় হয় তাহলেই ফর্নাল লার্কার ক্রাইটেরিয়া স্যাটিসফাইড হচ্ছে এবং তাহলেই ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি স্যাটিসফাইড হচ্ছে। ঠিক আছে, এবার তুমি যদি আরো ডিটেলসে জানতে চাও যে ফর্নাল লার্কার ক্রাইটেরিয়া সাথে তোমার